হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার নতুনভাবে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা। তো প্রথমে আমরা টিউবারকুলিনাম নিয়ে শুরু করছি। টিউবারকুলিনামের ছোট্ট একটা পিকচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফিন এবং কোরটা যদি আমরা একবার আমাদের মনে রাখতে পারি, তাহলে নর্মালি রুব্রিকগুলো সাথে আমরা ইন্টারলিঙ্ক করতে পারব। সেই প্রচেষ্টা নিয়ে আমরা আগাচ্ছি এবং আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো যে টিউবারকুলিনাম যে ধরনের ভাবনা তার মনের মধ্যে আসে, সেটা হলো যে সে তার জীবনটাকে খুব ছোট মনে করে, সেভাবে লাইফটা খুব ছোট। অতএব এই ছোট জীবনকে এনজয় করতে হবে এবং খুব তাড়াতাড়ি এরা বোর হয়ে যায়। এগুলো সব রুব্রিক আছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে রুব্রিক আলোচনায় গেলে অনেক বেশি টাইম কিল হয়ে যায়। কিছু কিছু মেডিসিন আছে রুব্রিক ছাড়াই আমরা আলোচনা করব, কিছু কিছু রুব্রিক আছে আমরা রুব্রিক নিয়ে আলোচনা করব, যাতে সব কিছু মিলেই যাতে আমাদের প্রেসক্রিপশনটা অনেক সুন্দর হয়। অনেক সময় অনেকে বলতে পারেন যে শুধু আপনি আলোচনা করে গেলেন, রুব্রিক বললেন না। রুব্রিক যেখানে প্রয়োজন সেখানে আমরা রুব্রিক বলবো, যেখানে রুব্রিকের মনে হয় যেন রুব্রিকের প্রয়োজন নেই, আপনারাই বের করে নিতে পারবেন, সেখানে আমরা রুব্রিক ছাড়াই আলোচনা করব। তাহলে টিউবারকুলিনামের লাইফটাকে সে খুব ছোট মনে করে, যে ছোট একটা জীবন, এটাকে যত বেশি এনজয় করা যায়, ভোগ করা যায়, ততই আনন্দ। এই জন্য এরা খুব ভোগবাদী একজন মানুষ হয়। সমস্যা শুরু হয় আসলে একজন পার্সন নিজেকে যতটা ভোগবাদী ভাবে, তার এনভায়রনমেন্ট কিন্তু তাকে সেভাবে ভোগ করতে দেয় না, তাকে এনজয় করতে দেয় না। তার চলার পথে কোনো না কোনোভাবে তারা বাধা হয়ে যায়, তখনই তার সাফোকেশন শুরু হয়। টিউবারকুলিনামের সবচেয়ে বড় কথা হলো তার জীবনটা তার জন্য একটা সাফোকেশন। যখন সাফোকেশন ভাবটা সে ফিল করা শুরু করে, তখনই তার ডিজিজ বা প্যাথোলজি আসা শুরু করে। তো এখানে সে ব্যক্তি ফিল করে যে জীবনটা ছোট, তাকে এনজয় করো, এবং অল্পতে সে বোর হয়ে যায়, এক জিনিসে বোর হয়ে যায়। সেটা ড্রেসে হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে দেখি স্পেসিফিক কিছু রুব্রিক এই ড্রেস নিয়ে আমাদের মাইন্ড রেপার্টরিতে আছে। এগুলো রুব্রিক অনেক ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই রুব্রিকগুলোকে নিয়ে প্রেসক্রিপশন করার চেষ্টা করি, কিন্তু এটা অনেক সময় ভুল প্রেসক্রিপশন হয়ে যায়। এজন্য যেখানে কোনো স্পেসিফিক স্থানীয় অঙ্গে হোক আর অথবা কোনো বিশেষ কোনো বিষয়ে ভিত্তিক হোক, সেই রুব্রিকগুলো পারতপক্ষে অ্যাভয়েড করা উচিত। মূল থিমের সাথে রিলেট হলে তবে এই রুব্রিকগুলো নেওয়া যেতে পারে, তবে পারতপক্ষে না নেওয়াটাই বেস্ট। যখন আপনি এই রুব্রিকগুলোর বেস করে যখন কোনো প্রেসক্রিপশন করতে যাবেন, তখন 99% ক্ষেত্রে আপনার মিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যেটা বললাম যে এরা অল্পতে সব কিছুতে বোর হয়ে যায়, সেটা তার জীবনের যে কোনো অংশে হতে পারে। তার পোশাক থেকে শুরু করে তার কিছু তার কাছে আছে, সব কিছুতে সে বোর ফিল করে। পরিবর্তন তার জীবনের জন্য জরুরি। এজন্য আমরা অনেক সময় এটা না জানার কারণে অনেক পেশেন্ট আমরা পাই এরকম, যারা খুব পোশাক কেনার জন্য খুব অস্থির হয়ে যায়। আমি বলছি না সবাই টিউবারকুলিনামের পেশেন্ট হবে, তবে এটা তার একটা অ্যাঙ্গেল অফ প্রেসক্রিপশন। যে এরা দেখবেন যে তাদের যারা চাকরিজীবী, ধরেন একজন চাকরিজীবী মানুষ, তার বড় অংশ টাকা চলে যায় তার পোশাক কেনার জন্য। প্রতি মাসে তাকে একটু পোশাক কিনতে হয়, যেটা আমরা সাধারণত ইউজুয়ালি আমরা করি না। আমাদের এখানে মানুষরা একটা বিশেষ ফেস্টিভ্যালে আমরা পোশাক কিনি, বা বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কখনো পোশাক কিনি না। আমাদের এখানকার এইরকম পরিবেশ নেই। এবং সবার আর্নিংয়ের যে কন্ডিশন, এতে প্রতি মাসে প্রতি সপ্তাহে পোশাক কেনা তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। কিন্তু এরা যেহেতু তারা একই জিনিসে অভ্যস্ত জিনিসে তারা বোর হয়ে যায়, এই জন্য তারা দেখা যাবে তাদের অনেক টাকা পোশাকের পিছিয়ে ব্যয় করে দেয়। যেহেতু তারা তাড়াতাড়ি বোর হয়ে যায়, অল্পতেই বোর হয়ে যায়, তারপরে বর্তমান সময় যেটা আমরা দেখি, মোবাইল চেঞ্জ করে ফেলি দ্রুত। হয়তো দেখা গেলো যে যাদের এই টিউবারকুলিনাম পেশেন্ট যারা মোবাইল চেঞ্জ করতে পারে না, এদের মধ্যে দেখবেন যে সামনের এবং পিছনের কভার চেঞ্জ করার প্রবণতা দেখা যায়।
ভালো খাবার, তারপরে তো ডিজাইন চেঞ্জ করার প্রবণতা। আর যাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, প্রয়োজন নেই, তারপরে সে মোবাইল চেঞ্জ করে। টিউবারকুলোনামের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এদের ডিমান্ড, প্রয়োজন, নিড, এটা পূরণ করতে গিয়ে বাবা মা অনেক সময় প্রেশান হয়ে যায়। এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে কিছু ফ্যামিলিতে মহিলাদের ক্ষেত্রে এটা আমরা দেখি। এরা এই যে এই চেঞ্জটা আসে কোথার থেকে তাদের জীবনে, এটা ট্রাভেলিং থেকে আসে। আমরা দেখবেন ট্রাভেলিংয়ের উপর প্রচুর রুব্রিক আছে আমাদের ম্যাথমেটিকায়, রেপার্টরিতে। এরা ট্রাভেলিং পছন্দ করে, অর্থাৎ এরা কোনো জায়গায় নিজেকে স্থির করতে পারে না, একটা কনসেন্ট্রেট করতে পারে না, যার জন্য এরা চেঞ্জ চায় জীবনে। ট্রাভেলিংয়ের মধ্যে একটা চেঞ্জ আসে, ট্রাভেলিং এনজয় করে না। কিছু কিছু মেডিসিন আছে ট্রাভেলিং, আমাদেরকে এক জায়গাটা ক্লিয়ার হতে হবে যে ল্যাকেসিস ট্রাভেলিং এনজয় করে, কিন্তু টিউবারকুলোনাম ট্রাভেলিং এনজয় করে না। ট্রাভেলিং এই জন্যই করে, সে তার মধ্যে একটা চেঞ্জ আসে, একটা অংশ থেকে আরেকটা অংশে সে যায়, সেখানে তার বোরনেস চলে যায়। যেহেতু অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় সে বোর হয়ে যায়, এই চেঞ্জটা যত তাড়াতাড়ি আসবে তার জীবনে, সে ততই ভালো ফিল করবে। এবং ছুটি, এরা অনেক সময় আমরা দেখি যে ছুটি পেলে এরা ঘুরতে যায়, এদের মধ্যে একটা ওয়ান্ডারিং টেন্ডেন্সি আছে। যদি লং কোনো মানে প্লেসে তারা যেতে না পারে, তাহলে শর্ট প্লেসে ওরা ওয়ান্ডারিং করে। হয়তো দেখা গেলো যে 2-1 ঘন্টা 3 ঘন্টার পথ এরকম জায়গার মধ্যে, হয়তো দেখলো 1 সপ্তাহ জব ডিউটি করার পর তারা সপ্তাহের এন্ডিং ডে তারা খুব কষ্ট হয়ে যায় এদের জন্য, এরা কিছু না কিছু করবে। হয়তো দেখা গেলো যে কোথাও একটা খুব নিকটতম কোনো একটা জায়গায় যাবে, লম্বা ট্যুর করতে না পারলেও। কেন এদের মধ্যে এই যে বোরনেস, এটা তারা ট্রাভেলিং, ওয়ান্ডারিং, চেঞ্জিং এনজয় করে না, চেঞ্জিং করে তারা নিজের মধ্যে শান্তি খুঁজে পায়। এরা হাইপার অ্যাক্টিভ হয়। হাইপার অ্যাক্টিভ বলতে আমরা বাচ্চাদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ বুঝি, বড়দের ক্ষেত্রে কীভাবে আমরা বুঝি, অর্থাৎ অ্যাক্টিভিটি যেটা হওয়া দরকার নর্মালি, প্রত্যেক মানুষই তো অ্যাক্টিভ আমরা কোনো না কোনোভাবে, কিন্তু এই অ্যাক্টিভিটিস নর্মাল ওয়ে থেকে অনেক অনেক হাই লেভেল থাকে। দেখা যাবে যে যেখানে যতটুকু টাইম এবং সময় দেওয়া দরকার, সেটাতে পড়তে লিখতে গেলে খুব তাড়াতাড়ি দ্রুত লিখবে, খেতে গেলে দ্রুত খাবে, সব কিছুর মধ্যে একটা যেন, অর্থাৎ তার উপস্থিতি, সহজ কথায় যদি আমরা বলি যে তার উপস্থিতি আশপাশের লোকরা বুঝতে পারবে এবং অন্যরা ট্রাভেল ফিল করবে। শুধু বুঝতে পারবে এটা না, ঘরের মধ্যে আমরা 5 জন মানুষ আছি, সেখানের মধ্যে দেখা যায় একজন যদি হাইপার অ্যাক্টিভ হয়, আদার পারসন তাকে দিয়ে কোনো না কোনোভাবে ডিস্টার্বিং হবেই। এই বিষয়ে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন হাইপার অ্যাক্টিভ মানুষগুলোকে, তাহলে বুঝতে পারবেন যে এরা আসলে কতটা ট্রাভেল করতেছে তাদের সারাউন্ডিংয়ে বা খুব নিয়ারেস্ট মানুষগুলোকে। টিউবারকুলোনাম ঘরের আসবাবপত্র চেঞ্জ করবে, একটা আমি প্র্যাকটিক্যাল আলোচনা করছি আপনাদেরকে। টিউবারকুলোনামের প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো হয়তো থিওরিক্যাল এক কথা আমি আলোচনা করে ছেড়ে দিতে পারতাম, এটা একদম জীবনধর্মী। আমাদের জীবনের যে জায়গাগুলো আমরা সাধারণত করি, এগুলোতে হয়তো অনেক সময় আমরা ওভারলুক করি, বা হয়তো বা আমরা লিঙ্ক আপ করতে পারি না বলে এগুলো আমাদের হাত থেকে ছুটে যায়, ঘরের আসবাবপত্র। এই জন্য আমি বলছি যে আজকে এই আলোচনার আমরা রুব্রিকটাকে কম নিয়ে আসবো, ঘরের আসবাবপত্র চেঞ্জ করে। দেখা যাবে যে কিছু মানুষ দেখবেন যে কিছুদিন পর অর্থনৈতিক অবস্থা খুব ভালো এমন না, আমি এরকম ফ্যামিলি দেখেছি অর্থনৈতিক অবস্থা খুব ভালো, মিডল ক্লাস, হয়তো দেখা গেলো যে ভালো সোফা আছে, সেটা অনেক দাম দিয়ে মূল্যবান সোফা কিনেছে, সেটা হয়তো লাইফ লং এটার ডিউরেশন আছে। তারপরও আপনি 2 বছর পর বাড়ি দিয়ে দেখলেন যে সোফা সেট চেঞ্জ করে দিয়েছে, অথবা কোনো কারণে বাসা চেঞ্জ করছে, নতুন বাসায় ওঠার পর সেটা পুরো ফার্নিচারের সেট আপ চেঞ্জ করে আর নতুন ফার্নিচার সেখানে অ্যাড করেছে। এগুলোর মধ্যেও একটা চেঞ্জিং থাকে। অ্যাজ এ হোল সব কিছু অ্যাজ এ হোল আপনাকে বিচার করতে হবে, পার্শিয়াল কোনো একটা অংশে ধরে একটা মেডিসিনকে বোঝা ঠিক না, বা একটা রুব্রিক বা একটা মেডিসিনে যাওয়া ঠিক না। অ্যাজ এ হোল একজন মানুষের মধ্যে যখন এর প্রভাব আমরা দেখি, কোনো মেডিসিনের প্রভাব দেখি, তখন সেটা ওই ব্যক্তির জন্য সামগ্রিকভাবে কল্যাণ নিয়ে আসবে। রিলেশন চেঞ্জ করে, এই রিলেশন চেঞ্জটা খুব কঠিন সমাজ ব্যবস্থার কারণে, এই জন্যই এরা সিক হয়। এরা এদের মতো যদি চলতে পারতো তাহলে কিন্তু রিলেশন, এখন দেখা যাবে যে বাইরের রিলেশন না হলে চেঞ্জ করতে পারে, অনেক মানুষ তাদের সাথে সম্পৃক্ত থাকে, এদেরকে দেখা যাচ্ছে চেঞ্জ করে আরেক গ্রুপের সাথে সম্পৃক্ত হয়।
কিন্তু ঘরের পরিবারের লোকরা তো তোর চেঞ্জ করা সম্ভব না বা করা যায়ও না। যখন এটা তার জন্য বোর হয়ে যায় কিন্তু চেঞ্জ করতে পারে না, তখন তার প্যাথোলজি মরবাইড কন্ডিশন শুরু হয়। একটা ইন্টারনাল রেস্টলেসনেস তাদের মধ্যে চলে আসে, ইন্টারনাল রেস্টলেসনেস। এই রেস্টলেসনেসটা খুব গভীরভাবে একজন ফিজিশিয়ান যিনি এই মাইন্ড সেক্টর নিয়ে কাজ করে বা প্যাথোলজি, সাইকোলজি এগুলো নিয়ে যারা কাজ করে, তারা একজন মানুষের দিকে তার অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পারবে যে সে আসলে ইন্টারনাল রেস্টলেসের মধ্যে আছে। এই যে মেন্টাল রেস্টলেসনেস, অস্থিরতা তার মধ্যে থাকে, এই জন্য তারা কী করে, নতুন জায়গা, নতুন লোক, নতুন বিষয়, নতুন জিনিস, এর মাধ্যমে তারা এটাকে নিউট্রাল করে, তাদের আইডিয়া চেঞ্জ করে। অত দেখা গেলো যে একটা আইডিয়াতে থাকতে থাকতে, একটা চিন্তায় থাকতে থাকতে, একটা পরিকল্পনা থাকতে পরিকল্পনা চেঞ্জ করে। কোনো জায়গায় স্থির বা কোনো জায়গায় সময় একই, অল্পতে বোঝে, একই বাসায় দীর্ঘদিন থাকে না, একই ব্যবসা। এদের সফলতা জীবনে খুব কম, কেন এদের মধ্যে পেশেন্স কম থাকে এবং একই রিচুয়াল কাজে এরা সব অভ্যস্ত থাকতে চায় না। এই জন্য যে কোনো প্রক্রিয়ায় আপনি যদি খুব দ্রুত চেঞ্জ করে ফেলেন তাহলে সেখান থেকে রেজাল্ট আসা অনেকটা, এদের ক্ষেত্রে সেটা আমরা খেয়াল করি। এই জন্য এদের এই অস্থিরতার কারণে এরা কোনো জায়গায় সফল মানুষ হতে পারে না, যেহেতু আইডিয়া তারা দ্রুত চেঞ্জ করে। রিস্ক নিতে পারে না, এরা রিস্ক নিতে ভয় পায়, ঠিক আছে। যেহেতু রিস্ক নেওয়ার জন্য প্রথম যে বিষয়টা সেটা হলো যে একজন মানুষের মধ্যে পেশেন্স থাকতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে। এটার মধ্যে সেটা না, এরা অল্পতে যেহেতু বোর হয়, এই জন্য তারা জানে যে আমি যে কোনো রিস্ক নিয়ে কোনো কাজ করতে গেলে সেটার কনসিকুয়েন্স পাওয়ার জন্য যে সময়, যে ত্যাগ দরকার, সেটা আমার মধ্যে নাই বা এই ব্যক্তি পারে না। যতটুকু সময় পাওয়া যায় এনজয় করো। এনজয়টা বিভিন্নভাবে হতে পারে। এটা এনজয় মানে এটা হলো যে মজ মাস্তি, নাচ গান, আনন্দ ফুর্তি, তার এনজয় নতুন জিনিস দ্বারা এনজয় হতে পারে, কাজের মধ্যে এনজয় হতে পারে, কথার মধ্যে এনজয় হতে পারে, রিলেশনের মধ্যে এনজয় হতে পারে। অর্থাৎ প্রত্যেক জায়গার ভিতরে তার এনজয়ের ব্যাপারটা হলো যে চেঞ্জিং, ট্রাভেলিং, ওয়ান্ডারিং, এর মাধ্যমে সে এনজয় খোঁজে বা পেতে চেষ্টা করে। আরাম করো, ঘুমাও, যত সময় নষ্ট করা যায় ততই এরা সময় নষ্ট করতে অবস্থা। কিসে সময় নষ্ট করে? অতিমাত্রায় মোবাইল ব্যবহার করতেছে, আনন্দ, বন্ধুদের সাথে গসিপিং, এই জাতীয় কাজ, যেটাতে অনেক সময় অনেক কাজ আমরা দেখি যে খুব ফ্রুটফুল ওয়ার্ক, কিন্তু যদি আপনি একটু মাইন্ডফুলি চিন্তা করেন তো দেখবেন যে এটা কোনো একদম বেহুদা কাজ। এরকম কাজের সাথে তারা থাকতে পছন্দ করে। আশপাশের লোক তার সাথে পেরে ওঠে না স্পিডের কারণে। এরা এত বেশি স্পিডেড লোক হয় যে তাদের যে সারাউন্ডিংয়ে যে মানুষগুলো যে অ্যাক্টিভিটিস, যেই স্পিড থাকা দরকার তার থেকে অনেক বেশি স্পিড থাকে বলে তারা তার সাথে পেরে ওঠে না। তাহলে এক স্থানে এদের পক্ষে থাকা কষ্টকর হয়। এখানে এদের একটা পজিটিভ, যতক্ষণ আমরা যা আলোচনা করলাম সবটাই নেগেটিভ আলোচনা করলাম। এদের একটা পজিটিভ দিক হলো, যেহেতু এদের সব অ্যাজ ইউজুয়াল সবাইকে খুব দ্রুত ইমপ্রেশনস হবে এমনটা না। এদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা চেঞ্জ চায়, সেটা খুব সহজে এই চেঞ্জটা সাধারণ মানুষ, আশপাশের লোকরা বুঝতে পারবে না। কেননা যত বড় কোনো কাজ, গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ক, ক্রিয়েটিভিটি, ইনভেনশন, যাই কিছু বলেন, সবটার পিছনে কোনো না কোনোভাবে এই টিউবারকুলিনামের অবদান থাকতে পারে এবং থাকে। আরও কিছু মেডিসিন আছে, তার মধ্যে টিউবারকুলিনাম একটা। কেননা এই ব্যক্তি মানুষকে যদি আপনি বিচার করেন দেখবেন যে এরা নির্দিষ্ট কোনো বিষয়ে নিজেকে এঙ্গেজ রাখতে পারে না। একটা জায়গায়, যেমন মনে করেন আমরা কেলিকার পড়ানোর সময় বলেছিলাম যে এরা কনফর্মিজম, অতীতের যেই ধারাবাহিকতা আছে এর মধ্যেই তারা থাকতে পছন্দ করে।
চেঞ্জ অ্যাভারশনটা তাদের মধ্যে আছে, সেটা খাদ্য খাবার থেকে শুরু করে ফ্যাশন থেকে শুরু করে চিন্তা চেতনা আইডিয়া সব জায়গার মধ্যে তারা চেঞ্জ অ্যাভারশন। কিন্তু টিউবারকুলিনামের মধ্যে চেঞ্জ চায়, চেঞ্জ ডিজায়ার, এই জন্য তাদের দিয়ে নতুন নতুন আবিষ্কার সায়েন্টিস্টদের মধ্যে আমরা দেখি। এই যে নতুন জিনিস আমরা যেটা পাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থায়, এদের বিশাল একটা অংশের মধ্যে আপনার টিউবারকুলিনামের প্রভাব আছে, অথবা টিউবারকুলিনাম রিলেটেড যে মেডিসিনগুলো আছে এদের কোনো না কোনো এদের মধ্যে আছে। নাহলে এই নতুন ইনভেনশন, নতুন ক্রিয়েটিভিটি আমরা কখনোই পেতাম না। যেহেতু তারা তাদের জীবনের এই চেঞ্জটা তাদের মধ্যে ভিতরে, তারা এই চেঞ্জটা অন্যের জন্য করে এমন কিছু না, তারা প্রথমেই নিজের ভিতরে চেঞ্জটা তৈরি করে। এই জন্য সে মনে করে যে দেখি না এর ভিতরে কী আছে, সেখানে গিয়ে দেখা যাবে যে নতুন আবিষ্কার হয়ে যায় এবং পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে এ দ্বারা উপকৃত হয়। তো আশা করি আমি আপনাদের সাথে যেইটুকু আলোচনা করেছি টিউবারকুলিনাম নিয়ে, এটা অ্যাট এ গ্যালেন্স আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিসে কোনো না কোনোভাবে কাজে লাগবে। যেহেতু লম্বা সময় একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত অনেকে বোর হয়ে যাবে, আর আমাদের সময় কিল হবে। আপনাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে কম, কেননা এই ধরনের আলোচনা শোনার মতো লোকের সংখ্যা খুব কম। পারতপক্ষে যারা এসব আলোচনা শুনে এরা অধিকাংশই এই যেইভাবে আমরা আলোচনা করছি কোনো ম্যাথমেটিক্যাল পড়ে যেহেতু তারা অভ্যস্ত না, তাদের কাছে একবারে নতুন লাগবে, অনেক এটা বোর হয়ে যাবে যে কী বলছে, এটা তো কোনো আমি বইয়ের মধ্যে পাই না, কোনো ম্যাথমেটিক্যাল না। আসলে বই ম্যাথমেটিক্যাল সবে আছে, জাস্ট এটা এক্সপ্লেনেশনটা আমরা ক্লিনিক্যালি করছি। এই যে ট্রাভেলিং, ওয়ান্ডারিং, এই কথাগুলো সবে আছে, হয়তো এখানে ফ্যাশন লেখা নাই, ক্রিয়েটিভিটি লেখা নেই, এই কথাগুলো লেখা নেই। কিন্তু যখন আপনি এটাকে প্র্যাকটিক্যালি দেখা শুরু করবেন তখন তো বাস্তবতার সাথে এটা মিল আসবে। কেননা 200 বছর 150 বছর আগে যে বই লেখা হয়েছে তখন তার আমাদের সামাজিক অবস্থা, চিন্তা চেতনা এরকম ছিল না। 10 বছর আগেও তো আমাদের মধ্যে যা ছিল তার পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, পরে আরেকটা মেডিসিন আমরা আসি, একটা কেস, ছোটো কেস, এগুলো আমাদের ডে টু ডে লাইফে অনেক কাজের। মহিলা 60 ইয়ার্স একজন মহিলা আপনার কাছে এসেছে, কোনো সময় মানে এই কেসটা নিয়ে আমি আলোচনা করছি, তারপরে যা রিপিট হোক, অনেকে নতুন মানুষ তারা শুনবেন। তো তার মেইনলি হাঁটুর ব্যথা। তো পেশেন্ট যেটা বললো যে আপনার তার নি পেইন নিয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করা হলো যে এটার জন্য তার জীবনে কী কী সমস্যা হচ্ছে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করে, পরিবারে কী কে আছে, তাদের সাথে তার রিলেশন কেমন এবং তারা তার প্রতি কতটুকু টেক কেয়ার করে। তো মহিলা বললো, দেখুন আমার ছেলেরা খুব ভালো এবং ছেলের বউরা খুবই ভালো, তারা যথেষ্ট কেয়ারিং এবং আমার প্রতি যথেষ্ট তাদের দায়িত্ব কর্তব্য পালন করে। এই ব্যাপারে আমি কোনো অভিযোগ তাদের ব্যাপারে নেই। নিঃসন্দেহে কোনো না কোনো জায়গাতে তার জীবনে প্রবলেম আছে, যার কারণে তার নি পেইন হচ্ছে। আপনারা জানেন, আমরা আগে বলেছি যে নি পেইনের পিছনে ইগো হার্টের একটা ব্যাপার থাকে। কেন মানুষের নিটা হলো তার ডিগনিটির একটা জায়গা। যখন কোনো কারণে তার ডিগনিটি লো হয় তখনই সে নি পেইন শুরু হয়। এই ডিগনিটি লো হওয়ার সময় সাধারণত ওল্ড এজে হয়, তখন সে কোনো না কোনোভাবে তার ছেলে মেয়ে উপর ডিপেন্ড করে। কেননা ওই সময় তার বয়স বাড়ার কারণে অনেক জিনিস তাকে তাদের উপর ডিপেন্ড করতে হয় বা তাদের কাছ থেকে তাকে চাইতে হয়, সে টাকা পয়সায় হোক, অন্য কোনো হেল্পে হোক। যখন সে ওইভাবে পায় না আর মেন্টালি এটাকে সে আপসেট হয়, তখনই তার মধ্যে আস্তে আস্তে প্যাথোলজি নি পেইন আসা শুরু করে। যাও এই মহিলার ক্ষেত্রে সরাসরি এরকম কিছু না, সেই সব পজিটিভই বলেছে। অনেক সময় অনেক জিনিস আমরা ডাইরেক্ট পেশেন্টের কাছ থেকে পাবো না, তবে আমরা ইশারা ইঙ্গিতে ভাবে এটা বুঝে নিতে হয়। এটাই হলো একজন ফিজিশিয়ানের, আমাদের ডক্টর হ্যানিম্যানের ভাষায় অবজারভেশন। 6 অ্যাফোরিজমে উনি এ বিষয়ে বিস্তারিত বলে গেছে যে কম কথা বলা, লিড না করা পেশেন্টকে কি বলতে চাচ্ছে সেখানে প্রয়োজন ওই প্রসঙ্গের সাথে। কেননা পেশেন্ট আর ডাক্তার যদি কমিউনিকেশন শুরু করে কথা বলার, তাহলে এটার সময় শেষ হয়ে যাবে, কিন্তু
কমিউনিকেশন শেষ হবে। এই জন্য যতটা কম কমিউনিকেশন করা যায়, যতটুকু না হলেই নয়, কোশ্চেন করতে হবে। পেশেন্ট যা কিছু বলছে এবং সেটাকে অবজার্ভ করে তার থেকে আমাদেরকে অবশ্যই ড্রাগ বাছাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই প্রক্রিয়া খুব সহজ না, অনেক জটিল এবং অনেক কঠিন এবং অনেক দুর্গম, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো। এটা প্রক্রিয়াতে একবার নামলে আস্তে 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 ইজি হয়ে যাবে। শুধু ক্যালকুলেটিং ম্যাথমেটিক্যাল করে খুব বেশি দূর যাওয়া যায় না। তো সেই পেশেন্ট কি বলল যে আমার ছেলেরা খুব ভালো, তারা যথেষ্ট টেক কেয়ার করে এবং তার ছেলের বউরাও আমার সমস্ত দিকে খেয়াল রাখে, আমার যা প্রয়োজন সবটাই তারা পূরণ করে। দেখেন ডাক্তার সাহেব, আমার কোনো কিছুর অভাব নেই। যেমন বলে যে আমার খাবার, আমি যা খেতে চাই সবই আমার ঘরের মধ্যে আছে এবং আমার ছেলেরা সেটা দেওয়ার ব্যবস্থা করে। উইথ আমি যা চাই না তার বাইরে অতিরিক্ত খাবার থাকে, কিন্তু আমি খেতে পারি না। আমার কোনো কিছুর অভাব নেই। দেখেন পেশেন্ট যা কিছু বলে এর মধ্যে থেকে আপনাকে মেডিসিন বাছাই করতে হবে। আমি বহুবার আপনাদেরকে বলেছি, এখনও বলি, ইন্টারোগেশন করে, কোশ্চেনিং করে, কনভারসেশন করে কিন্তু খুব ভালো জায়গায় যাওয়া যায় না। কেসটা ডিরেল হয়ে যায় এবং মিসলিড হয়ে যায়। এই যে পেশেন্ট বলছে আমার কোনো কিছু অভাব নাই, এটা কি? এটাকে যদি রুব্রিকের ভাষায় আপনি নেন, ডিলিশন ওয়েলথ বলে। আসলে প্রত্যেক মানুষ নিজের জায়গা থেকে সে নিজেকে দেখার চেষ্টা করে, আমারও। কিন্তু বাহ্যিক লোকরা কিন্তু বলবে না যে উনি একবারে খুব বেশি তার সব আছে। ব্যক্তি নিজে, ব্যক্তিকে নিয়ে তো আমার কাজ। আমি কি ফিল করলাম এটা প্রয়োজন নেই। যে মানুষটা আপনার সামনে পেশেন্ট হিসেবে এসেছে তার ফিলিংসকে আপনি একসাথে করে সেখান থেকে আপনাকে ড্রাগ বা আমাকে ড্রাগ বাছাই করতে হবে। তো সে কী বলছে, আমার কোনো কিছুর অভাব নেই, সব আছে, আমি যা প্রয়োজন তার থেকে বেশি আছে। দিস ইজ দ্য ডিলেশন ওয়েলথ। বা মাইন্ড রেপার্টরিতে রুব্রিক আছে ডিলেশন ওয়েলথ, অনেকগুলো মেডিসিন। এখন কি হলো, সমস্যা হলো যে সব কিছু আছে, খাবার আছে, কিন্তু আমি সেটাকে ভোগ করতে পারি না, আমি সেটাকে রিসিভ করতে পারি না। দিস ইজ দ্য হেল্পলেসনেস ফিলিং। আমার সব আছে কিন্তু আমি নিজেকে হেল্প করতে পারি না। এবং সবচেয়ে মজার রুব্রিক হলো এটার ডিলিশন মানি সুইং আপ ইন দ্য ক্লোথ। আপনারা জানেন এই রুব্রিকটা নিয়ে বহুবার আমরা কথা বলেছি যে আমার টাকা আমার কাপড়ে সেলাই করা আছে, অর্থাৎ আমার জিনিস থাকার পরও আমরা এটাকে ব্যবহার করতে পারি না। পুরনো আমাদের ইউটিউবে গিয়ে পুরনো লেকচারগুলো দেখবেন, কোনো না কোনো জায়গায় এই ক্যালিব্রম নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি। এরপরে যেটা বলছে যে আমি এই নি পেইনের জন্য, হাঁটুর ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছি। ডিলিশন ইনজুরি বিং ইনজুর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু পরে কথা বলি, আমি একটু ব্যস্ত আছি একটা জায়গায়। হ্যাঁ, একটু পরে কথা বলি। জি, তাহলে এই যে এতক্ষণ তার যে সারাউন্ডিং নিয়ে, তার পরিবারে নিয়ে যে চিন্তা, সেখান থেকে আমরা একটা জায়গা তৈরি করলাম, কিছু রুব্রিক নিলাম। এরপরে হলো তার প্যাথোলজি, যে প্যাথোলজিটা আমার কাছে সে নিয়ে এসেছে, সেখান থেকে সে কী বলছে। সে বলতেছে অনেক কষ্ট হচ্ছে এর জন্য, তার দৈনন্দিন জীবনে চলাফেরা করতে, হাঁটতে, খেতে, বাথরুম, টয়লেট যেটা হয় যে বয়সে, সেগুলোতে তার এটা ডিফিকাল্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ডিলিশন ইনজুরি বিং ইনজুর। এটার থেকে বাঁচার জন্য, এর থেকে উদ্ধার পাওয়ার জন্য, এর থেকে রিলিফ পাওয়ার জন্য আপনার কাছে, আমার কাছে এসেছে লাইট ডিজার্ভার। এই কয়েকটা রুব্রিক করে মেডিসিন আসবে। ক্যালিব্রম আসলে কি? এরকম অনেক পেশেন্ট আমরা দেখি, বলে ডাক্তার সাহেব আমার সামনে আমার মা মারা গেল, আমার টাকা ছিল কিন্তু মার জন্য কিছু করতে পারিনি, চেষ্টা করতে পারিনি। এরকম অনেক পেশেন্ট বলে ডাক্তার সাহেব আমার বাবা আমার তো টাকার অভাব নেই, কিন্তু হসপিটালে নিতে পারিনি আমি। যদি আজকে হসপিটাল পর্যন্ত নিতে পারতাম তাও তো একটা ব্যবস্থা হইতো, কিন্তু তার আগে আমার বাবাটা মারা গেল। এই যে আমার সব কিছু আছে কিন্তু আমি এটাকে কাজে লাগাতে পারিনি, যে কোনো কারণেই হোক। এটা এই জন্য সেই
অনেক ক্ষেত্রে কেলিব্রম একটা টাইম পরে সে স্রষ্টাকে বা তার আল্লাহকে বা তার অন্য কোনো শক্তিকে, যে যেই ধর্মে বিশ্বাস করে তাকে দায়ী করে। ডিলিউশন, গড ভেঞ্জেন্স, পানিশ হিম। সে মনে করে গড তাকে পানিশ করছে। আজকে যদি তার একটু সময় দিত গড, আল্লাহ, তাহলে তার তো সব কিছুই আছে, তাহলে এই অবস্থা থেকে তার বাচ্চাটাকে সে বাঁচাতে পারত, চিকিৎসা করতে পারত, ব্যবস্থা নিতে পারত, কিন্তু সেটা সে করেনি। এই জায়গাটাই হলো কেলিব্রমের সবচেয়ে বড় জিনিস। এখানে একটা রুব্রিক দেখবেন যে ডিলিউশন ব্রাদার ফল ওভারবোর্ড, এখানে কেলিব্রম সিঙ্গেল, অর্থাৎ আমার ভাই আমার চোখের সামনে। ওভারবোর্ডটা হলো লঞ্চ বা স্টিমার থেকে আমাদের এই ল্যান্ড মানে উঁচু জায়গায় আমাদের মাটিতে আসার আগে স্টিমারের মাঝখানে যে একটা বোর্ড থাকে, এই বোর্ডটাকে বলে ওভারবোর্ড। অর্থাৎ ডাইরেক্ট লঞ্চ থেকে মানুষ মাটিতে আসতে পারে না বা তীরে আসতে পারে না, সেখানে তার কোনো একটা ছোট সাঁকোর মতো থাকে। এই সাঁকো থেকে অনেক সময় দেখবেন যে আমরা যখন আগের দিনে আমরা তো এখন যারা লঞ্চে চলাফেরা করে তারা দেখবে যে অনেক ভয় পায় অনেকে, ছোট বাচ্চা, মহিলারা, বয়স্ক লোকেরা, ছোট একটা সিঁড়ির মতো, সেটাতে ধীরে 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 পার হইতে হয়। যারা ইয়াং তারা হয়তো জোরে পার হয়। এই যে একটা হঠাৎ করে ওটা যদি পড়ে যায়, এবং অনেক ক্ষেত্রে পড়েও গেছে অনেকে, তার চোখের সামনে তার ক্লোজ আত্মীয় যাদের জন্য সে করতে চায় কিন্তু সে করতে পারে না। এটা বিভিন্নভাবে হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এর বাইরে অনেক এক্সাম্পল আসতে পারে। যেমন মনে করেন আমার ভাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, সে ব্যবসা করতেছে বা আমি দেখতেছি যে সে যা কিছু করতেছে সবটাই ঠিক না, কিন্তু পরামর্শ দেওয়ার মতো পরিবেশ নাই, পরামর্শ সে নিবেও না, সে ভাইকে পছন্দ করে না, কিন্তু তার জন্য কষ্ট হয়। আরে এই ভাইটা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেছে, জমিগুলো বাবার দেওয়ার জমিগুলো বিক্রি করে দিচ্ছে, যদি আমার পরামর্শ মেনে চলতে তাহলে ভালো থাকতো, কিন্তু ভাইকে শত্রু মানে, আর সে তার জন্য ফিল করে। এটাই হলো ওভারবোর্ড, যেখানে আমার করার কিছু নেই। দিস ইজ দ্য হেল্পলেসনেস ফিলিং, আমি তার জন্য কিছুই করতে পারি না। এটাই হলো আপনার কেলিব্রমের মূল কথা। মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপরে আরেকটা কেস নিয়ে আলোচনা করি। কালকে আমরা আপনাদের সামনে আর্সেনিকের একটা ব্যতিক্রম শেড আলোচনা করেছি, অনেকে আশা করি বুঝতে পেরেছেন। গতানুগতিক ধারার যে আর্সেনিক আমরা ইউজ করি সেখান থেকে একটু হাটকে গিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি এই আলোচনাটা যদি কয়েকবার আপনারা শুনেন আর রুব্রিকগুলোকে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই আলোচনাটা আমাদের জন্য কতটুকু এসেনশিয়াল। ঠিক আজকেও সেই টাইপের একটা আলোচনা। আমি কেসটা আগে বলি, তারপরে এটাকেও আমরা একটু পিকুলিয়ার মেডিসিনের আলোচনা। অ্যাজ ইউজুয়াল বা নর্মালি আমরা এই মেডিসিনটা ইউজ করি না। একজন মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, কিন্তু শহরের কার কাছে থাকে? বোন দুলাভাইয়ের কাছে। কারণ হলো বোন দুলাভাই দুজনেই জব করে, ছোট ভাগিনা আছে, তাকে দেখাশোনা করার লোক নাই, এই জন্য তাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে। বোন তার বাসা রাখে, যে এরা দুইজন যখন বাচ্চা যেহেতু ছোট তখন একে দেখাশোনা করার জন্য রাখছে। তো যাক, এই মহিলার নানান ধরনের ফিমেল সমস্যা দেখা দেয় এখানে আসার পরে। কারণ হলো তার মধ্যে একটা অ্যালোন ফিলিং শুরু হয়ে যায়, যেহেতু সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা মানে বিকাল পর্যন্ত, প্রায় সন্ধ্যা পর্যন্তই ধরে এই ছোট একটা বাচ্চা নিয়ে দীর্ঘ সময় থাকে। বাড়িতে থাকতে সে তার একটা আলাদা একটা সারাউন্ডিং ছিল, পরিবেশ ছিল, এখানে সেটা নেই। এই যে অ্যালোন ফিলিং, তার মেন সমস্যা হচ্ছে তার পিরিয়ড ঠিক মতো হয় না। সে বলে যে একটা সাহেব তাকে যে নিয়ে এসেছে, সে বলে যে আমার যদি এই পিরিয়ডটা ঠিকভাবে না হয় তাহলে আমার শরীরে যে ময়লা, প্রত্যেক মানুষের দেখেন থিঙ্কিং প্রসেস এক একজনের এক এক রকম। সে বলে যে আমার শরীরে তো এটা তো একটা আমাদের সার্কেল, শরীরে দূষিত জিনিস বের করে দেয়, তাহলে তো ময়লা জিনিস আমার শরীরের ভিতরে রয়ে গেল, তো এটা একটা অপরিষ্কার জিনিস হয়ে গেল, তাতে আমার এটা ক্ষতি করবে। সে চাচ্ছে যে তার ফ্লোটা যেন আরও ভালো হয় এবং রেগুলার হয়। এই জন্য তার মুখে মাঝে মাঝে পিম্পল হয়, বয়েল টাইপের পিম্পল, যেগুলো একটু সাপুরেশন হয়, এবং এটা দেখতে খুব খারাপ। এই যে প্রসঙ্গ, এই প্রসঙ্গটাতে আপনি কি বুঝলেন? দেখেন, অ্যাজ ইউজুয়াল চিন্তা আমরা সবাই করি, যারা আমাদের এই সিস্টেমের সাথে অনেক দিন থেকে জড়িত আছেন। এই আমার এই রেকর্ডিংগুলো অনেকেই শুনেন,
পরবর্তীতে তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে অ্যাজ ইউজুয়াল চিন্তার থেকে একটু বেরিয়ে আসতে হবে। সেম জিনিস অনেক ক্ষেত্রে আমাদের জন্য বিপত্তির কারণ হয়ে যায়। ভুল প্রেসক্রিপশন বা সঠিক প্রেসক্রিপশন আমরা দিতে পারি না। এজন্য প্রত্যেকটা কেস আমাদের জন্য একটা নতুন স্ট্রাগল এবং এক্সপিরিয়েন্স। এই অর্থটা হলো ফেস্টিডিয়াস। এখন যে কথাটা বললাম এর অর্থ হলো ফেস্টিডিয়াস। অনেকে আমার সাথে আমাদের এই ভিডিওগুলো ঠিকমতো শুনেন কিনা আমার সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? এই জন্যেই সবাই যদি ভালোভাবে শুনতেন তাহলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট কিন্তু আরও ভালো আসতো। কিছু লোক শোনেন, আমাকে তারা ফিডব্যাক দেন। ভিতরের খারাপ জিনিস, মনে করো আমি একটা ঘাম হচ্ছে, গন্ধ হচ্ছে আমার শরীরের সোয়েটিং, তো আমি এটাকে বিরক্ত ফিল করতেছি, এটা গান্দা জিনিস আমার থেকে বের হয়ে যাক, এটাকে বলে আমরা ফেস্টিডিয়াস। অর্থাৎ কোনো জিনিস অ্যাজ ইউজুয়াল না, বা সেটাকে আমি নর্মালি গ্রহণ করতে পারি না, এটাকে বলে ফেস্টিডিয়াস। অর্থাৎ আমার নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড না হওয়া পর্যন্ত ওটাকে আমি রিসিভ করতে পারবো না। যেমন মনে করো পিরিয়ডিক্যাল ব্যাপার, এটা একটা নির্দিষ্ট ফ্লো না হওয়া পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যেন এটা গান্দা, এটা ঠিক না, এটা ময়লা, আনক্লিন। এই যে বিষয়টা, এটাই হলো ফেস্টিডিয়াস। তো তাকে বলা যায় এটা নিয়ে আর কি চিন্তা হয়। চিন্তা হলো যে বিয়ের পর শ্বশুরবাড়িতে, বিয়ের খুব তাড়াতাড়ি চলছে আলাপ আলোচনা, তো শ্বশুরবাড়িতে কেমন হবে, আমি ঠিকমতো শ্বশুরবাড়িতে গিয়ে ম্যানেজ করতে পারবো কিনা। তার সাথে যে এসেছে সেও বলতেছে যে প্রায় এই কথা বলে যে শ্বশুরবাড়ি দেবর ননদ যদি থাকে, শাশুড়ি থাকে, হাজব্যান্ড থাকে, একাধিক মেম্বার যদি থাকে, সেখানে সে কীভাবে ম্যানেজ করবে নতুন প্লেস। এই যে একটা রেসপন্সিবিলিটি, আপনার বিয়ের পর একটা মেয়ের কী দাঁড়ায়, শুধু ডিউটি হয় না। ডিউটিতে হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটুকু, এটাই হলো ডিউটি। কিন্তু এরপরেও একটা ম্যারেজের পরে, বিয়ের পরে একটা বিরাট একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়, তার উপরে একটা রেসপন্সিবিলিটি চলে আসে। নতুন একটা সিচুয়েশন, নতুন একটা সারাউন্ডিং, যেখানে তাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এবং ওইখানে প্রত্যেকের সাথে তাদের মতো করে তাকে বিহেভিয়ার করতে হয়। কিছু বিহেভিয়ার আছে রেগুলার করতে হয়, কিছু বিহেভিয়ার আছে সাডেন টাইম। কোনো একজন রিলেটিভ আসলো, তার আপন রিলেটিভ, তার সাথে তার মতো ওই পার্সনের মতো তাকে বিহেভিয়ার তার মতো করে করলে এখানে চলবে না। এই জন্য এই মেয়ের মধ্যে একটা ভয় থাকে যে আমি এই লোকগুলা বিয়ের পরে যে ম্যানেজিং, এই ম্যানেজিং আমি করতে পারবো কিনা। এই জন্য এটাকে বলা হয়েছে ফেয়ার রেসপন্সিবিলিটি। এরপর হলো ফেয়ার নিউ এন্টারপ্রাইজ। এই যে কেসটা আমি আলোচনা করছি, এটা অনেকটাই লাইকের মতো মনে হবে, লাইকোপিডিয়ামের মতো। ফেয়ার নিউ এন্টারপ্রাইজ অফ আন্ডারটেকিং, অর্থাৎ নতুন কোনো বিষয়। এই ড্রাগ, এই মেডিসিনটা হলো আর্সেনিক। এই ড্রাগ নতুন কোনো সিচুয়েশন, নতুন কোনো জায়গা, নতুন কোনো বিষয় রিসিভ করতে এবং সেটাকে ওভারকাম করতে, তার জন্য সবসময় একটা ভয় থাকে। ফেয়ার নিউ এন্টারপ্রাইজ আন্ডারটেকিং, যেহেতু ম্যারেজ একটা নিউ সামথিং, তার জন্য এদের মধ্যে এক শ্রেণীর মানুষ পাওয়া যায়। দেখেন, এটা আর্সেনিকের একটা নতুন শেড, কিন্তু এই রুব্রিকগুলো আমাদের রেপার্টরিতে আছে। হয়তো আমরা এই শেড দেখিনি কখনো, কালকে একটা নতুন শেড, আজকে একটা নতুন শেড। বিয়ের পরে দেখা যাবে যে বাচ্চা কনসেপ্ট করার পর তার মধ্যে ভয় শুরু হয়ে যায় যে ডেলিভারির পর কীভাবে আমি বাচ্চা। একটা মহিলার তো বাচ্চা লালন পালনের কোনো অভিজ্ঞতা থাকে না, কিন্তু সে বেসিক্যালি তার মধ্যে স্রষ্টা আল্লাহ এইভাবে একদম এরকম কোনো গুণ দিয়ে দিয়েছে, সে অটোমেটিক এটাকে ম্যানেজ করে নিতে পারে। কিন্তু এই ব্যক্তি, এই আর্সেনিকের ব্যক্তি, সে সবসময় একটা ভয়ে কাজ করে যে বাচ্চাকে কীভাবে লালন পালন করবো, একে কীভাবে ম্যানেজ করব। এই বাচ্চা কনসেপ্ট করার পর থেকে তার মধ্যে এই ভয় শুরু হয়ে যায়, এবং এটা অনেক 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 মানুষের মধ্যে আমরা দেখব। এটাও একটা নিউ এন্টারপ্রাইজ। এখানে দুটো মেডিসিনের সাথে আরেকটা মেডিসিনের সাথে কন্ট্রাডিক্ট হবে, সেটা হলো যে লাইকোপোডিয়ামের। তবে লাইকোপোডিয়ামের মধ্যে ফ্যাস্টিডিয়াসনেসটা এত ভালো না, হার্ড টু প্লে। অর্থাৎ সে তার স্ট্যান্ডার্ড মতো সব কিছু করতে চায় কিন্তু করতে পারে না। এটা শরীরের ভিতরে হোক আর বাইরের যে কোনো জিনিস হোক, জিনিসটা বুঝে। আমার শরীরে এমন কোনো জিনিস যেটা আমি চাই না, তারপর আমার জীবনে আমার শরীরের মধ্যে আছে, কিন্তু এটাই আমার স্ট্যান্ডার্ড, আমার চিন্তার জগতে এটাকে আমি চাই না, কিন্তু তাও আমার মধ্যে অবস্থান করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড বিষয়টা, ফ্লোর বিষয়টা এটা থাকি। এটা এখানে এই জন্য লাইকোপোডিয়াম বিষয়টা, লাইকোপোডিয়াম সবসময় একটা কাওয়ার্ডিসনেস তার মধ্যে থাকে, একটা ভীতিভাব থাকে।
নতুন জিনিস সে আসলে কোনোভাবে রিসিভ করতে পারে না, সময় লাগে তার রিসিভ করতে। একবার যখন সে রিসিভ করে ফেলে, সিচুয়েশনটা বুঝে ফেলে, তখন সে ইন্টেলিজেন্সের সাথে এই সিচুয়েশন সে ওভারকাম করতে পারে এবং খুব ভালোভাবে। কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে সবসময় আন্ডারটেকিং এনি নিউ থিং, নিউ এন্টারপ্রাইজ, ফেয়ার তার মধ্যে থাকে, ফেয়ার নিউ এন্টারপ্রাইজ, ফেয়ার নিউ থিং, ফেয়ার নিউ আন্ডারটেকিং, ফেয়ার রেসপন্সিবিলিটি, এবং তার সাথে সবচেয়ে বড় কথা হলো তার মধ্যে ফেস্টিডিয়াসনেস থাকে। যে এই জিনিসগুলো নতুন জিনিস, যেমন এখন আপনি কোভিড একটা জিনিস, এটা যদিও এখন অনেকটা আমাদের কাছে কী হয়ে গেছে, এত জেল হয়ে গেছে, কিন্তু একজন মানুষ যদি হঠাৎ করে মনে করে যে আরে কোভিড হবে, আমার কাশি হচ্ছে, যদি কোভিড হয়ে যায়, এটা তো আমার কাছে একদম আননোন জিনিস, কোভিড এলে কী হবে, সেখানে কী কী সমস্যা, আমার নতুন নতুন জ্বর হলে আমরা জানি জ্বর 2-3 দিন থেকে সর্দি কাশি টেম্পারেচার বেড়ে যায়, তারপর অটোমেটিক ঠিক হয়ে যায়। এটা অ্যাজ ইউজুয়াল আমরা ছোটোবেলা থেকে দেখে আসতে যে আমাদের সারাউন্ডিং আমাদের নিজের বহুবার হয়েছে, এই জন্য জ্বর আসলে খুব একটা আমরা বেশি ওরিড হই না, এটা আমাদের কাছে নতুন কিছু না। কিন্তু কোভিড এমন একটা বিষয়, এটার সিমটম যার না হয়েছে সে জানে না। অনেকে শুনেছে যে যার হয় নাই তার মধ্যে যদি এরকম কোনো সিমটম আসে সে ভয় পেয়ে যায়। যদি আর্সেনিক হয় সে বলে আরে এটা তো নতুন কিছু, নতুন জিনিস আমি কীভাবে ওভারকাম করব। এই জন্য তার মধ্যে ডিজিজ বা সমস্যা যতটা ছোটো তার থেকে ওরিডনেস তার মধ্যে অনেক বেশি এসে যায়। এর সাথে লাইকোপোডিয়াম আসে, লাইকোপোডিয়ামের মধ্যে ফেস্টিডিয়াসনেসটা অত বেশি, যদি এই ফেস্টিডিয়াসনেসটা তাই বাই নেচার, এটা এই পিকুলিয়ার ডিজিজ আসার সাথে সম্পর্কযুক্ত না। আর্সেনিকের ফেস্টিডিয়াসনেসটা বাই নেচার, এটা ডিজিজ কন্ডিশনেও যেমন থাকে এবং নর্মাল কন্ডিশনেও থাকে। এটা আমরা যখন জিজ্ঞেস করবো দেখবো যে সব কিছুতে সে পার্টিকুলার চায়, নির্দিষ্টভাবে সব কিছু চায়। এই জায়গায় যদি না হয় তাহলে সে কিন্তু কোনো জিনিসের প্রতি সঠিকভাবে তার জীবন পরিচালনা করা কষ্টকর হয়ে যায়। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে তার লাইকোপোডিয়াম সবসময় নিউ এন্টারপ্রাইজে ভয় পায়, কিন্তু আর্সেনিক নিউ এন্টারপ্রাইজের সাথে তার বাই নেচার সে ফেস্টিডিয়াস, এবং ফেয়ার অ্যালোন বিং তো আপনার মধ্যে আসেই। তো কেন ফেয়ার অ্যালোন হয়, এর সাপোর্টিং রুব্রিক হলো, যেমন ফেয়ার এই আর্সেনিকের ক্ষেত্রে এই আন্ডারটেক নিউ থিংস, এটা ম্যারেজ হতে পারে, বাচ্চা হতে পারে। এটা অনেক বাচ্চাদের মহিলা দেখবেন বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চা কনসেপ্ট করার পর কীভাবে এটাকে সামাল দিবে, ছোটো বাচ্চা কী হবে এটা নিয়ে সে ওরে। আবার বিয়ে হবে, বিয়ে হলে কীভাবে সংসার করবে, কীভাবে পরিচালনা করবে, অনেকগুলো নতুন মানুষের সাথে তার রিলেশন তৈরি হবে, এটা তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম অনেকগুলো এক্সাম্পল দিয়ে। এর সাথে যদি আমরা আরও দুটো পয়েন্ট অ্যাড করি তাহলে আর্সেনিক আরও সহজ হবে, এই অ্যাঙ্গেলে এই ফ্যাসিলিটি আপনার বুঝতে সুবিধা হবে। সেটা কি, আর্সেনিকের জন্য নতুন জায়গা তার জন্য খুব কষ্টকর। সেটা কি, এই জন্য সে অ্যালোনলেস ফিল করে, ফেয়ার অ্যালোন অফ বিং। কেন অ্যালোন অফ ফিল করে, অ্যাংজাইটি হাউজিং। মজার কথা হলো রুব্রিক, যদি রুব্রিকের ওয়ার্ডের মিনিং না জানি তাহলে কিন্তু এইসব রুব্রিক আমরা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করলেও সেটা অধিকাংশই মাইন্ডের রুব্রিক ব্যবহার হয় গ্রোস আন্দাজে একটা অর্থ ধরে দিয়ে দেয়। তাহলে আপনার হাউস কেন ব্যবহার করলো, হোম ব্যবহার করলো কেন, দুইটার ওয়ার্ড ইউজ করলো, সব তো হাউস দিয়ে দিয়েছে, তো রুম কোথাও হোম ইউজ করেছে, কোথাও হাউস ইউজ করেছে। এখন আমি যদি গড়ে মনে করি যে ঘরের মধ্যে থাকলে আমি অ্যাংজাইটি শুরু হয়, আসলে তা না। হাউস হোমের মধ্যে পার্থক্য কী, হোম হলো কমফোর্টেবল জোন আর হাউস হলো আনকমফোর্টেবল জোন, যেখানে আমি নিরাপদ, ছাদ আছে মাথার মধ্যে, সব কিছু আছে, কিন্তু সে আমি নিজেকে মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি কমফোর্ট ফিল করি না। যেমন মনে করেন যে আমি কারো বাড়িতে বেড়াতে গেলাম, তো সেখানে আমাকে একটা বড় রুম দিল, বিছানা দিল, বাথরুম দিল, তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় যেন আমার হয়তো দেখলো যে আমি রাতে উঠে হয়তো টয়লেটে যাব, কেমন একটা আনইজি ফিল হয় যে ওরা আবার ডিস্টার্ব ফিল করে কিনা, বা টয়লেটটা দেখা যাচ্ছে বাইরে, তো আমাকে একটু দূরে যেতে হবে। দেখেন সব কিছু থাকার পরও তারপরও আমি এটাকে হোম মনে করি না। হোম মানে হলো আমার বাড়ি, আমার ঘর, আমার চেনা জায়গা, আমার মন মতো করে খুশি মতো আমি যেখানে যখন খুশি বেরোবো, যখন খুশি আমি যাব। কিন্তু আত্মীয়র বাড়িতে আমি গেলাম, রুমটা আমার ঘরের চেয়ে অনেক ভালো, কিন্তু সেটা আমার না, সেখানে আমি কমফোর্ট ফিল করি, রাতে ঘুমে আমার খুব ডিস্টার্ব হইতেছে, অনেকবার একটু মানে কেমন যেন একটা পরিবেশ আমার কাছে মনে হয়। দিস ইজ দ্য হাউস। হাউস হলো যে জায়গাটা আমি নিজেকে কমফোর্ট ফিল করি না। এই জন্য আর্সেনিক তখনই অ্যালোন ফিল করে যখন যে হোমে থাকে না, হাউসে থাকে। এই জন্য রুব্রিক এসছে অ্যাংজাইটি হাউজিং।
ফেয়ার অ্যালোন অফ বিং। খুব মজার কথা। এই জন্য হোম মেড বলে, হাউস মেড বলেন। আপনি দেখবেন যে অনেক জায়গায় আমরা বলি যে এই অনেক ধরনের খাবার আজকাল বিভিন্ন জায়গায় বিক্রি হয়, যে এই খাবারটা হোমমেড খাবার, মানে এটা অনেক যত্ন, কেয়ারিং, ভালোবাসা, মায়া, মমতা। মায়ের হাতের রান্না, ওয়াইফের হাতের রান্না, বোনের হাতের রান্না, তার রান্নাটা কী হয়, সেখানে মায়া থাকে যে কে খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার হাজব্যান্ড খাবে, আমার ওয়াইফ খাবে, আমার এই খাবে, ও খাবে, আত্মীয় খাবে, ভাই খাবে, সেখানে যত্ন করে রান্না করা হয়, সেটাকে আমরা বলি হোমমেড। আর যেখানে হাউস মানে কি, যেমন যে হাউস আপনার দেখবেন যে আমাদের গুলশান এলাকায় দেখবেন যে হাউস বলে হোয়াইট হাউস। সেখানে কি হোয়াইট হাউস মানে কি প্রেসিডেন্টের বাড়ি না, টেম্পোরারি টাইম সেখানে থাকে। সেখানে শুধু উনি থাকে না, ওনার পুরো অফিসটা ওই হাউসের মধ্যে থাকে, সেখানে সবই আছে। কিন্তু পাশের রুমে দেখা যায় যে ওনার কোনো পিএ থাকতেছে, ওনার কোনো সিকিউরিটি গার্ড থাকতেছে, ওই পাশে আরেকজন থাকতেছে। আর হোমের মধ্যে কি একটা ছোট্ট রুম, 3 বেডের রুম, সেখানে আমার খুব ব্লাড কানেক্টেড রিলেটিভ তারাই থাকতেছে। সেখানে আমরা একে অন্যকে আমরা আন্তরিকতা, আলাদা রুমে থাকতেছি কিন্তু একে অন্যকে আমরা হৃদয় দিয়ে ফিল করতেছি। অন্য রুমে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার ভাই বোন শুয়ে আছে, কিন্তু আমার ছেলে ভাই যাই হোক, তাদেরকে অ্যাটাচমেন্ট, আমার ফিলিংটা অন্য। কিন্তু এই জন্য হাউস সব আপনার বাড়ি হলেই যে সেটা হাউস এবং হোম হবে ব্যাপারটা নয়, ডিপেন্ড করবে ওই ব্যক্তি এটাকে কীভাবে ওয়েলকাম করতেছে। রুম একই, বাড়ি একই, সব একই, কিন্তু ব্যক্তির ফিলিংসের উপর ডিপেন্ড করবে সে কতটুকু কমফর্ট ফিল করে। যেখানে সে কমফর্ট ফিল করে সেটা সে আত্মীয়। এখন বোনের বাড়িতে গিয়ে দেখা যাবে যে বোনের বাচ্চা পাড়া দিচ্ছে, সেটা তার জন্য সে ফিল করতেছে না, এটা তার জন্য হোম, সেটাকে সে হাউস ফিল করতেছে, কারণ সেখানে সে কমফর্ট ফিল করে না, বাধ্য হয়ে সেখানে সে আছে। অত দেখা গেলো যে টিউশনের বাড়িতে জাগিরদারি থাকতেছে, সেখানে সে তার হোম না, এটা তার রিস্ট্রিকশন আছে তার লাইফের। কোথাও কোনো জায়গায় তাকে চলতে গেলে অনেকগুলো চিন্তা ভাবনাকে ফলো করতে হয়, আর নিজের হোমের মধ্যে সেটা ফলো করতে হয় না, এই জন্য এটা তার জন্য হোম হয়ে গেছে। এই হোম এবং হাউস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা এই যে একটা নতুন ফেসিট আমরা আলোচনা করলাম আর্সেনিকের, যে আর্সেনিকের পেশেন্ট, নিউ এন্টারপ্রাইজ, নিউ রেসপন্সিবিলিটি, নিউ আন্ডারটেকিং এনিথিংসে তার মধ্যে ভয় শুরু হয়। কেন ভয়টা শুরু হয়? সে ভাবে যে নতুন জিনিস সে কীভাবে নিবে, যেহেতু সে ফ্যাস্টিডিয়াস, সব কিছু তার নিজের স্ট্যান্ডার্ড মতো চায়। এই ফ্যাস্টিডিয়াসনেসটা, আমি আবার রিপিট করতেছি, ফ্যাস্টিডিয়াসনেসটা বাই নেচার তার মধ্যে থাকে। হেলদি কন্ডিশন, সিক কন্ডিশন, 2 কন্ডিশনে তার মধ্যে থাকে, হয়তো বেশি অথবা কম। সিক কন্ডিশনে এটার মাত্রা অনেক বেড়ে যায়, সেটা তখন অন্যদের জন্য কষ্টকর হয়ে যায়। আর হেলদি কন্ডিশনে এর মাত্রা কম থাকে, কিন্তু সেখানেও সে ফ্যাস্টিডিয়াস থাকে। কিন্তু রেসপন্সিবিলিটি, নিউ এন্টারপ্রাইজ, নিউ আন্ডারটেকিং, এগুলো সিচুয়েশনের সাথে আসে। খুব বুঝতে হবে ভালো করে, মনোযোগ দিয়ে। হয়তো দেখা গেলো যে একটা মেয়ে, তার সামনে তার ম্যারেজ, সে বিয়ে, সেখানে সে তার ভয় শুরু হয়েছে কীভাবে সে নতুন প্লেসে সে যাচ্ছে, সেখানে সে কীভাবে, ওইটা তো তার জন্য একটা হোম না, হাউস। বাবার বাড়ি এলো তার জন্য হোম, হাউসে সে এখন পর্যন্ত এটা ওই জায়গায় গিয়েছে, হোম হতে তার সময় লাগবে। এখন তার কাছে যেহেতু এটা ফিউচার আছে, সেজন্য তার জন্য এটা হাউস। সেখানে গিয়ে সে কীভাবে অ্যাডজাস্ট করবে, নতুন লোকদের সাথে কীভাবে সে পেরে উঠবে কিনা, এবং কনসেপ্ট করছে বাচ্চা ডেলিভারি হবে, তারপরে বাচ্চা আসলে কীভাবে সে এটাকে সামাল দেবে। এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি যে আলোচনা করলাম, যারা পরে এসেছেন রেকর্ডিং শুনে নেবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই অন্য পার্টে। অনেকগুলো বিষয়, ছোট বিষয় আজকে অনেক আলোচনা করলাম। আমার ধারণা যে আপনাদের কিছুটা হলো কাজে দেবে। যাই হোক, এখন আলোচনা হলো আমরা ম্যাথমেটিকা অনেক ক্ষেত্রে পড়া বাদ দিয়ে দিই বিভিন্ন কারণে। আমি ওল্ড স্টুডেন্টদের ম্যাথমেটিকের কথা বলছি। ববিসটা একটা মেডিসিন আমরা প্রচুর ইউজ করার মতো জায়গা। কিভাবে?
সংক্ষেপে বলি, সময় আমার হাতে কম, আমি 1 ঘন্টার সময় আপনাদের জন্য দেবো, 8টার আমি শেষ করে দেবো। ভবিষ্যতের মধ্যে ডক্টর অ্যালেন কিনোটের লেখা আছে যে ওল্ড মেইড, খুব মজা দেখেন, ওল্ড মেইড, আমরা যেগুলো বুঝি না ওই ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিই ল্যাবরেটরি থেকেও এবং ম্যাথমেটিক্যাল থেকে, চেষ্টা করি এটা ক্যারম দেখেছি। ওল্ড মেডের একটা ভালো মেডিসিন। খুব সংক্ষেপে বলি, আমরা এর আগে বহুবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি আপনাদের কাছে। এটা মাশরুম থেকে আসে, পয়জনাস মাশরুম। এটা সাধারণত এই পেশেন্টটা খুব হোল হার্টেড হয়, লোকিয়াসিটি ওপেন হার্টেড পার্সন, এবং খুব ইজি ওয়েতে দিল খুলে কথা বলে আপনার সঙ্গে। তাহলে ওল্ড মেডটা কি? আপনারা কিছু উপন্যাস যদি আপনারা পড়ে থাকেন, অনেকে এখানে আছেন পড়েছেন যে শরৎচন্দ্রের উপন্যাস, সেখানে দেখবেন কিছু সেই সময়, এখনকার দিনে তো এগুলো নেই, সে সময় কিছু মহিলা বিয়ে হতো, বিয়ে হওয়ার পর দেখা গেলো যে কয়েকদিনের মধ্যে হাজব্যান্ড মারা গিয়েছে কলেরায় অথবা কোনোভাবে। তখন এই মহিলাটা সারাটা জীবন তার বাবার বাড়িতে অথবা ভাইয়ের বাড়িতে চাকরানির মতো বেঁচে থাকতো এবং সেখানে সে তার লাইফ শেষ করে দিত। ঠিক আছে, কিছু কিছু মহিলা দেখতেন যে তাদের কোনো ছেলে মেয়ে নাই, এরা পুরো টাইমটাই ওই বাড়িতে থেকে যেত। ওদের ছোটোবেলা থেকে কাজ শুরু করেছে, হয়তো বা বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি, এখন পর্যন্ত সেখানে রয়ে গেছে। পুরাতন কাজের মেয়ে, এর অর্থটা কী? ভবিষ্যৎ সমস্যা হলো, ভবিষ্যৎ ওপেন হার্টলি যখন সে জীবনটা পরিচালনা করতে পারতো তাহলে তার জীবনে তখন প্যাথোলজি আসতো, কিন্তু বাট তাকে সেটা করতে দেয় না তার পরিবেশ। ঠিক আছে, কিন্তু এদেরকে সে ছাড়তেও পারে না। যদি যাদের মধ্যে সে থাকে, এদেরকে ছেড়ে যদি এরা তাকে, যখন সে সব কিছু বলে ফেলে ওপেনলি, কিন্তু এদের কাছ থেকে সে অনেক ধরনের খারাপ বিহেভিয়ার পায়, বাট সে এখান থেকে এদেরকে ছেড়েও দেয় না। এখানে মেয়ে থেকে কষ্ট পাচ্ছে এবং কন্টিনিউ করে যাচ্ছে এখানে। এটাই হলো ওল্ড মেড। এবং প্রায় ম্যাথমেটিকের মধ্যে আপনারা দেখবেন যে ছুরি কাশি দিয়ে যখন ভবিষ্যৎ কাজ করে তখন দাগ পড়ে, কাটে না। ভবিষ্যৎ চামড়া খুব ফ্যাটি মেডিসিন, তো এর চামড়া মোটা থাকে, যার কারণে কি হয়, এ কাটিং এবং আপনার কাটিং নাই, এর কাটে হলো দাগ পড়ে, মনের গভীরে দাগ পড়ে ভবিষ্যৎ। এরা খুব সহজেই কেটে এখান থেকে বের হয়ে যায় না। অর্থাৎ ভবিষ্যৎ এমন একটা মেডিসিন, এই ওপেন হার্টেড মানুষ সে সহজে কোনো জায়গা ছেড়ে একবার যদি থাকে, যেমন মনে করেন যে আপনারা, আমার স্মরণ আছে অনেক জায়গায়, আপনারা এই উপন্যাসগুলো পড়লে বুঝতে পারবেন, রবীন্দ্রনাথের এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অনেকগুলো উপন্যাস আছে এবং এগুলোর মধ্যে সিনেমা টিনেমা হয়েছে অনেক, সেখানে দেখবেন যে কিছু মহিলা এরা অনেক কষ্ট পাচ্ছে কিন্তু ওরা কেয়ারিং থাকে, এবং এদের মধ্যে কোনো জিনিসের প্রভাব খুব একটা যে আপনি বাহ্যিকভাবে দেখে বুঝতে পারবেন না, কিন্তু এরা দেখবেন যে এদের সাথে কথাবার্তা দেখবেন যে এরা খুব ফ্রি, খুব ওপেন আপ। ওই বাড়িতে সে জীবনটা কাটিয়ে দিয়েছে, অথচ সে ইচ্ছা করলে অন্য আরেকটা ফ্যামিলিতে সে চলে যেতে পারতো যখন তার বয়স কম ছিল, অথবা সে তার অন্য কোনো আত্মীয়র বাড়িতে সে চলে যেতে পারতো, কিন্তু সেটা সে করে না। এটি হলো ভবিষ্যৎ সবচেয়ে বড় দিন, যেখানে তাকে সেখানে তারা তার উপরে প্রচণ্ডভাবে মনে দাগ কাটে, কিন্তু সে কাটে এখান থেকে বের হতে পারে না। এটা হলো ওল্ড মেড উইথ আপনার নাইফ, কি বলবো এটাকে, একটা যে কোনো ইনস্ট্রুমেন্ট তার দাগ পড়ে যায় তার ভিতরে, অর্থাৎ তাকে কেটে বের করা যায় না। এই জন্য ভবিষ্যৎকে খুব সহজে আপনি দেখবেন যে চেম্বারে যখন আপনি আসবেন, ভবিষ্যৎ খুব কঠিন মেডিসিন না, পাওয়া যাবে কম, কিন্তু আপনি চেম্বারে আসার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন অনেকটাই আপনার কাছে ওল্ড লোকিয়াসিটি, ওপেন হার্টেড, টুথ টেলিং দ্য প্লেন, চাইল্ডিশ, নেইভ, এগুলো তার মধ্যে থাকবে। নেইভ মানুষটা মানে কি, তার মধ্যে কোনো জিনিস লুকোচুরি নেই। চাইল্ডিশ বিহেভিয়ার আমি গত ক্লাসে এর আগে বলেছিলাম, আসলে চাইল্ডিশ বিহেভিয়ার রুব্রিকটা খুব ডেঞ্জারাস রুব্রিক, এই রুব্রিক না নেওয়াই ভালো। চাইল্ডিশ বিহেভিয়ার এটা বিশেষ বিশেষ সময় আসে, বিহেভিয়ার সবসময় চাইল্ডিশ থাকে না, কোনো একটা সময়ে পরিস্থিতির কারণে সে চাইল্ডিশ হয়। আর নেভটা এটা সবসময় থাকে,
ভাই বোন সে নেই, তার আচরণগতের মধ্যে নেই টেস্ট আপনি পড়বেন। একটা ইনোসেন্ট মানুষ তাকে আপনি দেখতে পারবেন, পালচিটিলাকে দেখতে পারবেন না, বেলোডোনাকে দেখতে পারবেন না। এদের প্রত্যেকের কোনো না কোনো ইন্টেনশন থাকে, ভবিষ্যৎ সেরকম কোনো ইন্টেনশন থাকে না। এই জন্য এত কষ্ট করার পরও সেখানে সে রয়ে যায়। আর চাইল্ডিশ বিহেভিয়ারটা মানে হলো এখন দেখা যায় যে হাজব্যান্ডের সাথে ওয়াইফ চাইল্ডিশ আচরণ করে, তাই বলে সবার সাথে করে না, ওই সময় ওই পিরিয়ডে ওয়াইফ হাজব্যান্ডের একটা ইন্টিমেসি থাকার কারণে এই নিয়ে বলে। বাচ্চা বাবার সাথে চাইল্ডিশ আচরণ করে, তাই বলে টিচারের সাথে করে না। এই জন্য চাইল্ডিশটা একটা ডিউরেশন অফ পিরিয়ড সিচুয়েশনের সাথে। এই জন্য আমাদের এই সিস্টেম এত সহজ না, সিস্টেমটা খুব ভালো, যদি একবার আয়ত্ত করতে পারেন আপনার জন্য কল্যাণ হবে। আর যদি এই সিস্টেম এই হজবরলের মতো, এই যে আমরা যারা মাইন্ড রুব্রিক ধরে বিভিন্ন ওই ক্লাসিকে ধরেন আপনার যারা টোটালিটি অফ সিমটম ধরে, তারা একেবারে ভুল মাইন্ড রুব্রিক নেয়। আমি এটা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ওনাদের মাইন্ড রুব্রিক যেটা নিচ্ছে এটা টোটালিটি অফ সিমটমের একটা ফর্মা বানানো দরকার, এই জন্য একটা মাইন্ড রুব্রিক নিয়ে নিতেছে। কিন্তু ওনাকে যদি ইন্টারপ্রিটেশন করা হয় যে আপনি এই রুব্রিকটা কেন নিলেন, কোন অ্যাঙ্গেলে নিলেন, আপনার রাগ আছে, হ্যাঁ রাগ আছে, ও ঠিক আছে, অ্যাঙ্গার, ও আপনি তো সব বিষয় সবার সাথে শেয়ার করেন না, অ্যাঙ্গার সাপ্রেসড হয়ে গেল। তা অ্যাঙ্গার সাপ্রেসড কি এক মেডিসিন? শত মেডিসিন, এক একজনের অ্যাঙ্গার সাপ্রেসড এক এক রকম। এই জন্য আপনি এখন বলতে পারেন আরে আপনি কি এত পণ্ডিত হয়ে গেলেন, আপনি এত বড় বড় কথা বলেন কেন, আমাকে বলতে পারেন আপনি। নো, আপনি ম্যাথমেটিক্যালগুলো ভালো করে পড়েন, অ্যালেনের কি নোট পড়েন, বরিক ম্যাথমেটিকা পড়েন, কেন শেভের ম্যাথমেটিকা পড়েন, H.C. অ্যালেন পড়েন। হ্যাঁ, দেখবেন যে এই বিষয়গুলো তারা কোনো না কোনোভাবে কোডভাবে লিখে দিয়ে গেছে, ডিকোড করে গেছে। এখন আপনি বুঝি না বলে আমরা ডাইরেক্ট ইংরেজি ভাষাটাকে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করতেছি ডিকশনারি ধরে। তাই ওরা কি আর আমাদের বাংলা ডিকশনারি পড়ে ইংরেজি ভাষা লিখছে? ওদের তো ওদের মাতৃভাষা, ওটার ইংলিশ মিনিং অন্য। আপনি একটা ডিকশনারি একটা ওয়ার্ড এই ওয়েবসাইটে গিয়ে দেখেন কত ধরনের ওয়ার্ডের মিনিং দিয়ে রেখেছে। তো আমি তো বাংলা ডিকশনারি পড়ে এটার অর্থ জানি, তো আমি তো একটা ওয়ার্ডের একটা অর্থ জানি, কিন্তু এর অনেকগুলো মিনিং আছে, কিছু ওয়ার্ড এসেছে একটা ফ্রেজ হিসাবে। তো এই জন্য আমি বলছি যে এই বিষয়গুলো আপনাকে এই জন্য আমার কাছে খুব ভালো লাগে যে অনেকে আমাকে ফোন করে বলে যে না আপনার লেকচার শোনার পর আমাদের প্র্যাকটিসের অনেক চেঞ্জ হয়েছে বা আমরা অনেকটা রিচ হয়েছি। কেন এখানে জালিয়াতির কিছু বিষয় নেই, যা প্র্যাকটিক্যাল সেটাই আপনি বলা হচ্ছে। আপনার যদি পেশেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তাহলে আপনি করবেন, নাহলে ছেড়ে দেন। কত জিনিসও তো আমরা প্রতিদিন শুনি, শোনার কি অভাব আছে? আমরা কতটুকু গ্রহণ করি, কতটুকু মেমোরিতে রাখি, হয়তো সাবকনসিয়াস ব্রেনে আছে, কনসিয়াস ব্রেনে নাই, কনসিয়াস ব্রেন থেকে ফেলে দেন, আপনার জীবন সহজ হয়ে যাবে। এই হলো আমরা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ খুব বড় মেডিসিন না, 2-3টা পয়েন্ট ওল্ড মেড এবং আপনার চাকু, যে আমি এই ওয়ার্ডটা এখন আমি বলতে পারতেছি না, ভুলে গেছি আমার মেমোরি থেকে, যে এই মানে শার্প ইনস্ট্রুমেন্ট তার বডিতে কাটে না, কিন্তু সেটা একটা দাগ ফেলে দেয়, যে দাগটা লম্বা সময় থাকে, একটা চাপ। এটা হলো আপনার মনের দাগ, লম্বা সময় থেকে মনে থাকতে, কিন্তু সে এখানেই রয়ে যায়, এদের কাছ থেকে সে কখনো বের হয় না। কেন? তার মধ্যে একটা নেভনেস, একটা ইনোসেন্ট ভাব আছে এবং সে খুব ওপেন হার্টেড একজন মানুষ। এই প্রসঙ্গে আমি বের হয়ে গেলাম। এরপর আমি স্পঞ্জিয়া নিয়ে 2-4টা কথা বলি, আপনারা ইউজ করতে পারবেন। স্পঞ্জিয়াকে বলা হয় হার্টের মেডিসিন, হার্ট রেমেডি। স্পঞ্জিয়া ঠিক ভবিষ্যতের মতো একটা মেডিসিন। এ খুব মনের দিল খুলে, হয়তো আপনাকে একটা গালি দিয়ে দিল, কি করে একটা গালি দিল, তা আপনি মাইন্ড করলেন, আরে তখন সে একটু ততমতো খেলে, আরে সে ইমোশন দিয়ে পরিচালিত হয়। স্পঞ্জিয়া ইমোশন দিয়ে পরিচালিত হয়। যখন দেখে যে তার বিপরীত পার্সন, যারা তার অপোজিট পার্সন, যাকে সে বলে, তারা এটাকে রিসিভ করে না, তখন সে তার হার্টে লাগে, তখন তার ব্রেনে লাগে, আরে তাই তো আমি কি এটা ভুল করে ফেললাম, তখন সেই রিমোস হয়, আসলে জিনিসটা ঠিক করা হলো না। এবং বাচ্চা দেখবেন যে দেখবেন যে মহিলা দেখবেন যে খুব সুন্দর করে শালার পুত বলে ফেললো, আপনি মাইন্ড করলেন, আরে কী কয়, বললে কী কয়, আবার শালার পুত কয়। আমি জাস্ট একটা আপনার ডট মাইন্ড একদম বোঝার জন্য বলতেছি, একদম এই সাধারণ মানুষের ভাষায় বলতেছি, বোঝার জন্য বলতেছি। আপনি যখন বুঝলো যে আরে না ওই পার্সন তো আমার এটাকে রিসিভ করে না, তখন সে একটু নিজেকে একটু সংযত করলো, সে ভাবতে থাকলো। প্রথমে ছিল তার ইমোশন, পরের চিন্তাটা আসলো তার ব্রেন। স্পঞ্জিয়া কখনো তার ব্রেন ইউজ করে না, প্রথমে তার ইমোশন ব্যবহার করে।
ইমোশন ব্যবহার করতে গিয়ে যখন দেখে যে তার বিপরীত পার্সন তার সারাউন্ডিং এই ইমোশনকে রিসিভ করছে না, তখন সে যখনই ব্রেন ব্যবহার করা শুরু করে তখনই সে অসুস্থ হয়। স্পঞ্জকে তার মতো চলতে দেয় না তার সারাউন্ডিং পার্ট। সেই আর কি ডাক্তারের সাথে আসে, ও দেখা যাবে যে কথা বলতে বলতে তুই আর কি বলে ফেলে, তো ডাক্তার তো গ্রহণ করে না। তখন সে মনে করে ও বুঝে ফেলে, কিন্তু এবার ইন্টেলিজেন্ট, সাথে সাথে বুঝে ফেলে ও তাই তো, এতটা ভবিষ্যের মতো একটা নেই না। তখন সে মনে করে যে না, এখন সংযত আচরণ করা দরকার। এই জন্য বহুত মানুষ এরকম দেখবেন আমাদের পরিবারের মধ্যে, এবং এরা প্রচুর মনে করেন যে কথা বলে, প্রচুর আপনার মনে করেন যে ওপেন আপ হয়, আপনার সাথে এমনভাবে আচরণ করতেছেন মনে হয় যেন আপনি, হয়তো দেখা গেলো তার বয়সের তুলনায় আপনার বয়স অনেক অনেক ডিফারেন্স, কিন্তু আপনার সাথে এমন আচরণ করতে মনে হয় যেন আপনি তার বন্ধু। আপনি তো এটাকে সহজে রিসিভ করছেন না। স্পঞ্জি এটা বুঝে না, দেওয়ার পরে আবার সে মনে করে যে না, এটা মনে হয় আমি ঠিক করলাম না, তখন সে সংযত হয়। স্পঞ্জের সমস্যা হয় গলায়, সে যখন তার নিজের মতো করে সব কিছু প্রকাশ করতে পারে না, তখনই তার সাফোকেশন শুরু হয়। এটা হলো স্পঞ্জের খুব গুরুত্বপূর্ণ। আমি আস্তে আস্তে আপনাদেরকে এগুলো রুব্রিক আকারে বলবো, যেহেতু সময় আমার হাতে কম। আরেকটা মেডিসিন বলে শেষ করে দেবো, ফিলিংস বল। আর ফিলিংস যদি আপনি একবার বুঝে দেন না, মেডিসিনের রুব্রিক আপনার কাছে সহজ। লিবার্টিনিজম, ইন্ডিপেন্ডেন্ট, তারপর পার্টের মধ্যে থাকবেন যে একটা মস্করা ইয়ার কি থাকবে, ডাক্তার সাহেব আরে কী করলেন আপনি তো একবারে চকচক তক করে ফেলছেন, রুগী যদি আপনাকে বলে আপনি তো একটা টাইট পড়ে বসে আছি, আমি ডাক্তার, আমার একটা স্ট্যান্ডার্ড ডিগনিটি আছে। আপনাকে যদি রুগী রিক্সাওয়ালার যদি এরকম কথা বলে, আপনি মেন্টালি প্রথমে তো সে বলে যে আপনি কোনো উত্তর দিলেন না, এটা মুড ধরে রাখলেন, তখন সে বললো আরে সর্বনাশ, আমি কি ভুল বলে ফেললাম, তখন সে সংযত হয়ে গেল। এই জন্য স্পঞ্জ এটা আটলান্টিক মহাসাগরের এক ধরনের শ্যাওলার মধ্যে পানি ধরে রাখে, আবার এটাকে চিপে এটা বের করে থাকে। আমাদের দেশে ওই যে কাপড় এটাকে কি বলে আপনার এই ডিশ ওয়াশিংয়ের যে এখন যে এক ধরনের স্পঞ্জ বেরিয়েছে, পানি ধরে রাখে, আবার চাপ দিলে বের হয়ে যায়। যখন কন্ট্রাকশন আসে, সে এক্সপেনশন থেকে যখন কন্ট্রাকশন আসে, তখন স্পঞ্জ দিয়ে অসুস্থ হয়ে যায়। এরপর আরেকটা মেডিসিন নিয়ে আলোচনা করি, ছোট্ট করে আলোচনা করি, সেটা হলো